স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর আঞ্চলিক শক্তির উত্থান দ্বিতীয় অধ্যায় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো নববর্ষের প্রীতি শুভেচ্ছা নিয়ে এই ভিডিওটি শুরু করছি। প্রত্যেকের প্রতি রইল নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তো এখানে 1707 মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। তো মারা যাওয়ার পরে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু করে এবং সেই পতনের ফলে বাংলায় কিছু আঞ্চলিক শক্তির উত্থান হয়। তো সেই আঞ্চলিক শক্তি এবং ব্রিটিশ শক্তি ভারতে অনুপ্রবেশ করে। তো সে বিষয়ে তোমাদের আলোচনা করা হবে এই ভিডিওটিতে। এবার দেখো যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে মুঘল সাম্রাজ্যে পতনের কারণ কি এবং এর ফলাফল লেখো। তো সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। তার উত্তরাধিকারীরা ছিল দুর্বল, ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল। নাম্বার 2, সামরিক ব্যবস্থার দুর্বলতা। মুঘল সাম্রাজ্যের সামরিক ব্যবস্থা উন্নত ছিল না, ফলে মুঘল সাম্রাজ্যের ধীরে ধীরে পতন ঘটতে শুরু করে। স্বদেশী ও বিদেশি আক্রমণ। বিদেশি আক্রমণ এবং দেশীয় রাজা শিবাজি ও মারাঠা আক্রমণ মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। জায়গিরদারি ও মনসাবদারি ব্যবস্থা। জায়গিরদার সংকট ও মনসাবদারি ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের পতনের আরেকটি কারণ। কৃষক বিদ্রোহ কারণে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। নেক্সট দেখো, সাম্রাজ্যের বিশালতার জন্য কিন্তু মুঘল সাম্রাজ্যের ধ্বংস হয়। ফলাফলটা দেখো যে মুঘল সাম্রাজ্যের পতনের ফলে যেটা হয়েছিল সেটা হলো ভারতের রাজনৈতিক ঐক্য ধ্বংস হয়ে যায়। ইংরেজদের প্রাধান্য ভারতবর্ষে সুদৃঢ় হয় এবং ভারতবর্ষ ইংরেজ শোষণের শৃঙ্খলে আবদ্ধ হয়। ভারতীয় মুসলমানদের পতনের সূত্রপাত ঘটে। নেক্সট দেখো যে মুঘল সম্রাটের আমলে তিনটি আঞ্চলিক শক্তির মুঘল পরবর্তী আমলে তিনটি আঞ্চলিক শক্তির নাম লেখো। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। কার নেতৃত্বে বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে? মুর্শিদ কুলি খান নেতৃত্বে বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। নেক্সট, ঔরঙ্গজেবের আমলে কে বাংলার দেওয়ান হয়েছিল? মুর্শিদ কুলি খান। কে মুর্শিদ কুলি খান দেওয়ান পদে স্থায়িত্ব করেন? সম্রাট ফারুক শিয়র। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? 1707 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান? 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান। সিরাজদৌল্লা কে ছিলেন? আলীবর্দীর দৌহিত্র ছিল সিরাজদৌল্লা। টিকা লেখো বাংলায় বর্গীহানা। তো 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা, উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ ও আক্রমণ চালাতো। নবাবের রাজধানী মুর্শিদাবাদও বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি। বর্গীহানা আটকাবার জন্য কলকাতায় খাল কাটা হয়েছিল। তো এই বর্গীরা ছিল অত্যাচারী এবং তারা লুটতরাজ করত। মুঘল আমলে পরবর্তীতে বাংলায় বর্গীহানা দেখা দিয়েছিল। কে কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? মীর কামারউদ্দিন খাঁ সিদ্দিকী হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল 1724 খ্রিস্টাব্দে। চীন কুলিস খাঁ উপাধি কে কাকে দিয়েছিল? সম্রাট ঔরঙ্গজেব মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিস খান উপাধি দিয়েছিলেন। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যে কে শাসন করত? নিজাম। কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। বুরহান মুলক উপাধি কে পেয়েছিলেন? মুঘল সম্রাট মোহাম্মদ শাহ শাহাদাতকে বুরহান উল মুলক উপাধি দেন। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। সফদরজং কে ছিলেন? সাদাত খানের জামাই ছিলেন সফদরজং, তিনি অযোধ্যার শাসক হয়েছিলেন। নেক্সট, কত খ্রিস্টাব্দে সাদাত খান মারা যায়? 17
40 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যায়। সফদর জং কত খ্রিস্টাব্দে মারা যান? 1754 খ্রিস্টাব্দে। সুজাউদ্দৌলা কে ছিলেন? সফদর জংয়ের ছেলে ছিল সুজাউদ্দৌলা। তিনি সফদর জংয়ের মৃত্যুর পর অযোধ্যা শাসক হয়েছিলেন। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম ও ইংরেজ দের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মীর কাসিম হেরে যান। নাম্বার 20, ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব কী ছিল? 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়র একটি আদেশ বা ফরমান জারি করেন। সেই আদেশ অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলো বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়। যেমন ব্রিটিশ কোম্পানি, নাম্বার 1, ব্রিটিশ কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে ব্রিটিশরা। তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, কর বা ট্যাক্স দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার নিকটবর্তী 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। নাম্বার 3 হচ্ছে কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানির ক্ষতিপূরণ দেবেন। নাম্বার 5, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ ট্যাক্সাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। নেক্সট, আলীবর্দী খানের সেনাপতি কে ছিলেন? মীর জাফর। কলকাতার নাম আলীনগর হলো কেন? 1756 খ্রিস্টাব্দে 20 জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেছিলেন। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যান। কলকাতা দখল করে সিরাজদৌলা কলকাতাকে আলীনগর নাম দিয়েছিলেন। নেক্সট, অন্ধকূপ হত্যা কাকে বলে? কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজদৌলা নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন। তার ফলে অনেক বন্দী মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়, যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়? 1757 খ্রিস্টাব্দে 23 জুন মুর্শিদাবাদের পলাশি প্রান্তরে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির লুণ্ঠন কাকে বলে? পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বাচন করেন। মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে এবং সিরাজদৌলার কলকাতা আক্রমণের অজুহাতে 1,77 লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানি নিয়েছিল 1,77 লক্ষ টাকা ক্ষতিপূরণ। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফর থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। নেক্সট, কত খ্রিস্টাব্দে মির্জাফরের জামাই মীর কাসিম বাংলায় নবাব হন? 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের জামাই মীর কাসিম বাংলার নবাব হয়েছিলেন। কত খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ বাহিনীর সংঘাত শুরু হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ বাহিনীর সংঘাত শুরু হয়েছিল। কত খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতে দেওয়ানি লাভ করেছিল। নজম-উদ-দৌলা কে ছিলেন? মির্জাফরের ছেলে ছিল নজম-উদ-দৌলা, তিনিও বাংলার নবাব হয়েছিলেন। টিকা লেখো দ্বৈত শাসন। লর্ড ক্লাইভ বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলার 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নাজিম-উদ-দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলায় এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়।
নেক্সট, টিকা লেখো 76-এর মন্বন্তর। 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই শাসনে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব বা কর আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে ইংরাজি আর বাংলায় 1176 বঙ্গাব্দ বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। নেক্সট, টিকা লেখো ব্রিটিশ রেজিমেন্ট। টিকা লেখো ব্রিটিশ রেজিমেন্ট। ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলই ব্রিটিশ কোম্পানি পরোক্ষভাবে শাসন চালাতো। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি। ওই প্রতিনিধিদের রেজিমেন্ট বলা হতো। এটি একটি নতুন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা লাভ করে। এদের কাজ ছিল ভারতীয় রাজশক্তিগুলোর উপরে নজরদারি করা। নেক্সট হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কি, কে প্রবর্তন করেন? ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতির প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। দেশীয় বিভিন্ন রাজ্য দখল ও রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ রাখাই ছিল অধীনতামূলক মিত্রতার মানে লক্ষ্য উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যেই অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন। নেক্সট, সত্যবিলোপ নীতিকে একে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি 1848 থেকে 56 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি গ্রহণ করে। এই নীতির সাহায্যে তিনি বিভিন্ন এলাকা সরাসরি কোম্পানির অধীন এলাকা হিসেবে দখল করে নেওয়ার উদ্যোগ শুরু হয়। এই নীতির মাধ্যমে কোম্পানি পরোক্ষ প্রত্যক্ষভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি দখল করে নেয়। কোম্পানির সেনাবাহিনীর খরচ চালানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেয় লর্ড ডালহৌসি। এই নীতির ফলে 60% এলাকা ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায়। সত্যবিলোপ নীতির ফলে 60% এলাকা ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায়। নেক্সট, ফরাসি যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভারতে উপনিবেশ গড়ে তোলা এবং বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের টানা 20 বছর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধকে ফরাসি যুদ্ধ বলা হয়। মানে হলো ব্রিটিশ বা ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম লেখো? চন্দননগর ও পন্ডিচেরি। জোসেফ দুপ্লে কে ছিলেন? পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন জেনারেল জোসেফ দুপ্লে। মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? কোম্পানি ও মহীশূরের মধ্যে ফরাসি যুদ্ধ হয়েছিল 1767 থেকে 1719 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয়। টিপু সুলতানের সঙ্গে এই যুদ্ধ হয়েছিল। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে? 1782 খ্রিস্টাব্দে কোম্পানি ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে মারাঠা ও ইংরেজদের মধ্যে সম্পর্ক ভালো হয়। লাহোরের চুক্তি বা সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1846 খ্রিস্টাব্দে শিখ এবং ব্রিটিশদের মধ্যে লাহোরের চুক্তি হয়। এই চুক্তির ফলে জলন্ধর দোয়াব ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় দোয়াব অঞ্চলে। প্রথম শিখ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1845 খ্রিস্টাব্দে প্রথম শিখ যুদ্ধ হয়েছিল। এখানে দেখো, এটা একটা ছবি আছে মুর্শিদ কুলি খানের, নবাব সিরাজদৌল্লার ছবি। সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের মানে সংঘাত হয়েছিল এবং মানে লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধে নবাব সিরাজদৌল্লা হেরে যান। নেক্সট দেখো, জগৎ সেট কিন্তু সেট হলো কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। তো জগৎ সেট, মীর জাফর
ছিল। আর মীরমদন আর মোহনলাল এই চারজন মানে যুদ্ধক্ষেত্রে, পলাশির যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন, কিন্তু মির্জাফর এর সঙ্গে সন্ধি ছিল ইংরেজদের, ফলে মির্জাফর এই যুদ্ধ না করে মানে দাঁড়িয়েছিলেন, ফলে নওয়াব সিরাজদৌল্লার পতন ঘটে। নেক্সট দেখো, এই মীর কাসিম উদ্দিন খান সিদ্দিকী কুলিস খান নামে পরিচিত নিজামুল মুলক বলা হয়, তিনি হায়দ্রাবাদের শাসক ছিলেন। তারপরে দেখো সফদরজং, ইনি ছিলেন সফদরজং সাদাত খানের জামাই ছিলেন। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে একটি স্বশাসিত অঞ্চল গড়ে ওঠে এবং তার ছেলে ছিল এই সফদরজং। ছবিটা দেখে নাও। নেক্সট দেখো, লন্ডন ইস্ট ইন্ডিয়া হাউস, মূল ছবিটি থমাস মেল্টন ও স্পারের আঁকা, আনুমানিক 1800 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, মুঘল সম্রাট ফারুক শিওর। আর নিচে দেখো বাংলার নবাব আলীবর্দী খান। তারপরে আছে দেখো সিরাজউদ্দৌলার ছবি, নবাব সিরাজউদ্দৌলা। তারপর দেখো এটা একটা ছবি আছে, এখানে বলেছে যে হলওয়েল মনুমেন্ট, মূল রঙিন ছবিটি জেসব বেইলির ফ্রেজারের আঁকা, 1826 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ ও মির্জাফরের সাক্ষাৎ, মূল রঙিন ছবিটি ফ্রান্সিস হেমানের আঁকা ছবি। নেক্সট দেখো রবার্ট ক্লাইভের ছবি আর মীর কাসিমের ছবি। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ভালো ছিল না। তারপর রবার্ট ক্লাইভের দেওয়ানি সনদ দিচ্ছেন সম্রাট শাহ আলম, মূল ছবিটি বেঞ্জামিন ওয়েস্টের আঁকা, আনুমানিক 1818 খ্রিস্টাব্দ। তারপর দেখো মানে এখানে একটা ছবি 76 মন্বন্তরের ছবি দেখানো হয়েছে, যে বাংলার জনগণ কিভাবে কষ্ট পেয়েছিল, না খেতে পেয়ে তাদের হাড়হাড্ডি বেরিয়ে গিয়েছিল, এবং এই দুর্ভিক্ষ 76 মানে 1176 বঙ্গাব্দে ঘটেছিল, ইংরাজিতে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, তার ফলে মানুষজনের এরকম অবস্থা হয়েছিল। নেক্সট লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। তারপরে হচ্ছে জোসেফ পুত্র জুপলে। তারপরে হচ্ছে দেখো টিপু সুলতানের পরাজয়, মূল ছবিটি হেনরি সিঙ্গলটনের আঁকা, আনুমানিক 1800 খ্রিস্টাব্দ। তারপরে দেখো পেশোয়ার দরবারে ব্রিটিশ রেজিমেন্ট ও মারাঠা নেতৃত্বের চুক্তি, 1790 খ্রিস্টাব্দে, মূল ছবিটি টমাস ড্যানিয়েলের আঁকা। তারপরে দেখো এখানে যে ছবিটা আছে, অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি, আনুমানিক 1765 খ্রিস্টাব্দ। মারাঠা অধীন অঞ্চল, তারপরে নিজামের অঞ্চল, ব্রিটিশ অধীন অঞ্চল এবং মহীশূর অঞ্চল ভারতে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।